তো এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই। এটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে। সে পর্যায়ে আসতে চাই, এই যে পরিবর্তনের কথা বারবার বলা হচ্ছে এবং জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেটার ব্যাপারে ঐকমত্যে আসার কথা বলা হচ্ছে, কিন্তু এখন তো নানান ধরনের শক্তি তাদের নানান ধরনের অবস্থানের কথা বলছে। বিএনপির একটা অবস্থান আছে, জামাতের একটা অবস্থান আছে, বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির একটা অবস্থান রয়েছে, এর বাইরে অন্যান্য দলগুলোর অবস্থান রয়েছে। কথা হচ্ছিল এই সবকিছুর থেকে আসলে একেবারে মৌলিক কিছু বিষয়ে মানুষ একমত হতে পারেন কিনা, এবং সেটার সাথে যে সংস্কার কমিশনগুলো রয়েছে তাদের রিপোর্ট নিয়ে সবার সাথে জাতীয় ঐক্য করার একটা কথাও প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছে। সেটা আসলে কতদূর সম্ভব হবে যখন বিএনপির মতো দল এভাবে নির্বাচন নিয়ে বারবার চাপ দেয়? দেখেন, তখন যখন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল আন্দোলনটার ব্যাপারে, তখন একটা কমন ব্যাপার ছিল, এনিমি ছিল, একজন ভিলেন ছিল, একজন দানব ছিল সবার সামনে, যে দানব সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এবং সবার জীবনে অতিষ্ঠ করে তুলেছিল বলে তারা সবাই একমত হয়েছিল এই দানবকে হটাতে হবে। সেটাই ছিল মূল লক্ষ্য, যে কারণে সবাই খুব ইজিলি একত্রিত হতে পেরেছিল। যখন সে দানব সরে গেল তখন কি হলো? তখন প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা। কারো এজেন্ডা এই দানবের ফেলে যাওয়া চেয়ারে আমি যে বসবো, কারো কারো এজেন্ডা যে না তুমি না, আমি একটা গ্রুপ বানিয়ে আমি বসবো। সবার কিন্তু আলাদা আলাদা এজেন্ডা। এবং এক গ্রুপ ভাবলো বিএনপিতে এসে যাচ্ছে, তাহলে বিএনপিকে কিভাবে ডিফেম করা যায় সেটা আমি করব। যতই দিন যাচ্ছে নানা রকম ক্যারিকেচার কিন্তু এখানে হচ্ছে, যে কারণে আপনি ওই বাস্তবতাটা পাবেন না, পুরো ভিলেন নাই। এখন বরং সবাই ফার্স্ট হতে চায়, সবাই যে চেয়ারটাতে বসতে চায় অথবা ওই চেয়ারের একটা শেয়ার নিতে চায়, যে কারণে এখন প্রত্যেকের স্বার্থ আলাদা হয়ে গেছে। এবং এটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকে তো পলিটিক্যাল পার্টি আছে, এদের সবাই আলাদা আলাদা পলিটিক্স আছে। যদি এমন হতো সবাই দেশের জনগণ নিয়ে ভাবছে তখন একটা হতো। যে কারণে কি হচ্ছে, আন্দোলনটা কে করেছে এই দাবিদার নিয়ে আবার আরেক আন্দোলন হচ্ছে। আমরা এই আন্দোলনটা করেছি, আমরা এই মূল ছিলাম, আমাকে আমার কথা শুনতে হবে, আমি কি বলি শোনো, এটা এই বিষয়গুলো হচ্ছে কিন্তু এখন এই কারণে, আর কিছু না। এখানে বিএনপির তরফ থেকে একটা কথা বলা হয়, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে ক্ষমতায় গেলে সংস্কার করবেন কিনা, তারা বলতে চান যে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, যে কোনো রাজনৈতিক দলই তারা যদি ক্ষমতায় যায় তাদেরকে আসলে ভাবতে হবে তারা আসলে ওই পথে হাঁটতে চায় কিনা, কারণ তাদের এই ধরনের একটা পরিণতি হতে পারে। সেটাকে আপনি বাস্তব মনে করেন? এটা তারা যখন বলছে, এটা তো আসলে লজিক্যালি এটাই তো হওয়া উচিত, কিন্তু এই লজিক কি আমরা কখনো ঘটতে দেখেছি? প্রত্যেকে এই আওয়ামী লীগ, এই বিএনপি দুইবার তো ক্ষমতা থেকে নেমে গেছে, যে আবার যখন এসেছে অথবা আসতে চেয়েছে তখন আবার আগের মতো করে আসছে। এই যদি এটাই বাস্তব হতো তাহলে তো প্রতিবার নামার পরেই তারা শিক্ষা নিত। কিন্তু জুলাইয়ের মতো করে তো আর বাংলাদেশের আগে কাউকে নামতে হয়নি। কোনো পতনই একরকম না, প্রত্যেকটা পতন আলাদা আলাদা। আপনিও যদি এই হাঁটতে যে হোঁচট খেয়ে পড়েন, আপনি প্রত্যেকটা হোঁচট আলাদা আলাদা, হুবহু কোনোটা মিলবে না। কিন্তু মিলতে পারতো কোনটা? শিক্ষাটা। আপনি যদি শিক্ষা নিতেন যে আমি এরকম করবো না, করলে হোঁচট খেতে হতে পারে, তাহলে হতো। কিন্তু এটা কেউ নেয় না তো। বিএনপি নিয়েছে, বিএনপি 96 তার পতন হয়েছিল, কি কষ্ট করে থাকার চেষ্টা করছে, বিষয় নিয়ে সেখানে শিক্ষা নিছে, নেয় নাই তো। আওয়ামী লীগ নিছে, নেয় নাই তো। এখন বিএনপি বলতেছে যে জুলাইয়ের মতো অবস্থা আমারও হতে পারে যদি আমি শিক্ষা না নিই। এটা তারা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবে। যেই যাবে সেই তারা নতুন একটা ফন্দি বানাবে যে কিভাবে কি করব। এটা সবাই এই জুলাই বিপ্লবে যারা নাকি এখন যারা বেনিফিশিয়ারি, তারাও একই জিনিস। তাদের কারো চিন্তাতে ভাই জনগণ নাই। দিস ইজ রিয়েলিটি। কারো চিন্তায় জনগণ নাই, কারো চিন্তায় মানুষের দুর্ভোগটা নাই, মানুষের নিত্যদিনের দুর্ভোগ নাই। এই যে এত বলেন আপনার মানুষের নিত্যদিনের দুর্ভোগটা কি? দ্রব্যমূল্য, নিত্যদিনের দুর্ভোগ। এই যে হুট করে একদিন সয়াবিন তেলের দাম 8 টাকা প্রতি লিটারে বাইরে গেল, কি এই যে আপনার জুলাই অভ্যুত্থানে যারা নায়ক একটা মন্তব্য করছে এ সম্পর্কে, মন্তব্য করছে, তারা প্রোক্লেমেশন অফ রেভলিউশন নিয়ে বসে আছে। এই রেভলিউশন হলে আপনি যে বলেন এই রিক্সাওয়ালাকে, আমরা কিন্তু প্রোক্লেমেশন অফ রেভলিউশন নিয়ে আলোচনা করছি, সরকার বলেছে এটা করবে, আমরাই করব। ওরা বলবে এটা হলে কি জিনিসপত্রের দাম কমবো? দাম কমবে? দিস ইজ দ্য পয়েন্ট।
কেউ নাই, কেউ ভাবে না। তারা ভাবে আমার শেয়ারটা কত, ওই কেকের কোন পোর্শনটুকু আমি পাবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা কিন্তু যে কথাটা জাহেদ বলল, খুব দুর্দান্ত একটা কথা কথা সে বলছে, যে মনোজগতে, আমাদের মনোজগৎটা তো তৈরি হয়েছে একদিনে না। এটা তো আমার বাপ মায়ের শেখায় এভাবে কর, তা বলে নাই কিন্তু। এই দেশের আবহাওয়া, এই দেশের মাটি, হাওয়া, বাতাস, আমার দেশের পাশের বন্ধুর বক্তব্য, সব থেকে আমাদের মনোজগৎ এরকম হয়েছে যে আমি কেকের বড় অংশটা চাই। জি, অগ্নিকাণ্ড নিয়ে প্রচুর কথা হচ্ছে, বিশেষ করে তার আগে প্রশাসনের ক্যাডারের কর্মকর্তাদের অসন্তোষ, তার সাথে আগুন লাগার ঘটনা, আবার একই সাথে অনেকে বলছেন যে বিভিন্ন তদন্ত চলছিল, কিছু নথি তলব করার কথা চলছিল এবং সেই কারণে হয়তো সেই নথিও ধ্বংস করা হয়ে থাকতে পারে এর মাধ্যমে। এই ব্যাপারে এবং সার্বিকভাবে যে প্রশাসনিক সংস্কারের কথা বলা হচ্ছে, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখেন, আমি আগেও বলেছি, এটা একদম শুরুর দিক থেকে আমি বলে আসছি, থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা সচিবালয়ে আছে। এটা একদম শুরুর দিক থেকে আমি বলতেছি ভাই, তোতা পাখির মতো এগুলো জোপেই যাচ্ছে। কিন্তু এরা মনে করেছিল, আমাদের এই সরকার মনে করেছিল কোনো সমস্যা নাই, এরা সব ভদ্র হয়ে গেছে, গোবর টোবর খাইয়া সব মানে ধর্মে আবার আগের ধর্মে ফেরত আসছে, এটা মনে করেছিল। কিন্তু এরা ভাই সেই জিনিস না, আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে। আপনি এরা যে মিটিংটা করলো, যে জিনিসটা তুষার বললেন যে এরা কি চাকরি বিধি মেনেছে, মানেনি। একটা এর চেয়ে একটা শিশু, মানে এক লোক, শিশু বলি তাকে, ওই যে আপনার লালমনিরহাট না কি কোথার এক ম্যাজিস্ট্রেট, সে কি এক কথা বললো, তাকে আমার চাকরি থেকে বাদ দিলেন। দিলেন তো, ওইটা যদি অপরাধ হয়, অপরাধ তো নিশ্চয়ই হয়েছে চাকরি বিধি অনুযায়ী, ওটা যদি অপরাধ হয়, তাহলে এদের অপরাধ হচ্ছে চাকরি 5 বার করে যাওয়া উচিত। যাবে না, কেন যাবে না? এরা বরং কি হবে, এরা প্রমোশন পাবে। এরা কি করেছে দেখেন, ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছে তারা। একজন লোক ডেপুটি সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি হইতে পারে না, আওয়ামী লীগের কোনো কারণে সে তাকে বাদ দিয়েছে, আওয়ামী লীগ তার উপর নির্যাতন করেছে, অবিচার করেছে, সব ঠিক আছে, মানলাম। আজকে থেকে 10 বছর আগে তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে। এখন তাকে আপনি আবার প্রমোশন দিয়া সচিব বানিয়ে রিটায়ারমেন্টে পাঠিয়ে তাকে আপনি আবার পান দাওয়া সব দিবেন, সব মিলে খরচ হবে কত? 42 কোটি টাকা যাবে এককালীন। তারপরে প্রতি বছর যাবে 13 কোটি টাকা করে, মানে তারা তখন সচিব হিসেবে পেনশন পাবে, বাড়তি পেনশনটা তাকে আপনি দিবেন। এরকম সংখ্যা কত? 786 না কতজন জানি, এরকম দেখলাম। দিবেন আপনি এই টাকাটা প্রতি বছর 13 কোটি টাকা। ভাই এই 42 কোটি টাকা হলে তো আমার এই আহত সবগুলি চিকিৎসা হয়ে যায়। তো এই 786 জনের আপনি আমাকে বলেন, এই আন্দোলনে তাদের কি কন্ট্রিবিউশন আছে? 0 কন্ট্রিবিউশন। তাহলে এটা হলো কিভাবে? এটা যে উপদেষ্টার হাত দিয়ে হয়েছে, সে কি ইউনূস সরকারের উপদেষ্টা না? সে কি বিপ্লবের মাধ্যমে উঠে আসা উপদেষ্টা না? তো সেই উপদেষ্টাটা সাইন করলো কিভাবে? এই কারণে করলো, সে বুঝেই নাই সে কি করতেছে। এমন এমন অথর্বকে নিয়ে আপনি উপদেষ্টা বানাইছেন যাদের এই বিপ্লবের সঙ্গে, গণ আন্দোলনের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। অবসর টবসর নিয়ে বুড়া বয়সে ঘরের মধ্যে শুয়ে আসছিল, নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতো, ডাইকে এনে বলছে তুমি তো ওইখানে জিমাও, আসি এখানে জিমাও। এই কাজ হচ্ছে, তারা জানেই না যে কি করতেছি আমরা। এই যে 786 জন না কতজন, আমি ফিগারটা একটা লোক আন্দোলনের সঙ্গে ছিল, একটা লোক দেখান আপনি, ছিল না। তাকে টাকা দিতে হবে কেন? টাকা দিতে হবে? আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মী চরে বেশি হয়েছে। বিএনপির লোকগুলোর মধ্যে এত যে ঢালাও রাজনৈতিক মামলা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করছে গভর্নমেন্ট, কেন করলো না? করা উচিত ছিল না? পলিটিক্যাল মামলা রে ভাই। আপনারা করলেন কি, খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে নিলেন প্রথম দিনেই, এবং এইটার বাহাদুরি শেষটাই আসিফ নজরুলের, প্রথম দিনে এই কাজটা আমি করেছি। তা আপনি আর গুলি করলেন না কেন? আর লিডার না, বনে জঙ্গলে থাকছে বিএনপির লোকজন, জামাতের লোকজন অফিস খুলতে পারে নাই। এদের বিরুদ্ধে মামলা হয়েছে, সব পলিটিক্যাল মামলা, আওয়ামী লীগ যা করছে। এই মামলাগুলো আপনি একটা ডিক্লারেশন দিয়ে, একটা দিয়ে আপনার করতে পারতেন, প্রত্যাহার করতে পারতেন না, কেন করেন নাই? এটার নাম গণঅভ্যুত্থানের চেতনা। ভাই চেতনা আগেও দেখছে, মুক্তিযুদ্ধের চেতনা, এখন আছে গণঅভ্যুত্থানের চেতনা। এই চেতনার নমুনা দেখে আমাদের এই চেতনা হারাই যাচ্ছে। এইগুলি বলেন না রে ভাই, ওই যে বলেন না চেয়ারতে বসে, চেয়ার তো নরম, চেয়ার নরম, গরম, শীতকালে গরম চেয়ার, মজার আর শেষ নাই।
কিন্তু এইগুলি ঠিক না। জনাব মাসুদ কামাল, যেটা এর আগেও জানতে চাচ্ছিলাম যে আসলে এদেরকে সবাইকে একবারে কি বাদ দিয়ে সরকার চালানো সম্ভব হতো? সবাইকে একবার বাদ দিতে বলছে কি? ও তো বললো, ক্লিয়ার করে তো বললো। এটা তো আমিও বলছি একই জিনিস, যে আপনি একটা উদাহরণ তৈরি করেন না, কিচ্ছু না। প্রথম আপনি প্রশাসন সম্বন্ধে আপনি অনেক জানেন, আপনি আমাকে বলেন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত মেধার গুণে হয়। সেক্রেটারি, বাংলাদেশের ইতিহাসে সেক্রেটারি অলওয়েজ একটা পলিটিক্যাল পোস্ট। বাংলাদেশের সেক্রেটারি পলিটিক্যাল পোস্ট বা এর পোষা কথা। তো প্রথম দিন আইসা যত সেক্রেটারি আছে সব বাইরে পাঠিয়ে দেন, সব পলিটিক্যাল পোস্ট। সেক্রেটারি ভাই, এই সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তাদের মেধার প্রতি সম্মান রেখে বলি, তারা কি কাজটা করে বলেন তো আপনার? করা যাইতে পারে, হইতে পারে, ধরতে পারে, এই ধরনের খালি মন্তব্য ছাড়া তাদের কামটা কি? ক্লারিক্যাল জব ছাড়া কি কাজ তারা করে? এই তো কাজ করে, ওই করিতে পারে, হইতে পারে, করা যাইতে পারে, এটা ওই এডিশনাল সেক্রেটারি করতে পারে। আপনি সবগুলি সেক্রেটারি বাইরে পাঠিয়ে দেন, সবার জন্য একটা লেসন হয়ে যাবে। এবং সেই শিক্ষার পর আপনি পরবর্তী সময় যার যা সমস্যা পাবেন আপনি বাদ দিয়ে দিবেন। বাট চেতনা তো ধারণ করতে হবে। চেতনা কে ধারণ করবে? উপদেষ্টারা। এই উপদেষ্টা মন্ডলীর 80% উপদেষ্টার কোনো সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। 80% উপদেষ্টা, তারা এই আন্দোলনের সম্পর্কে তাদের কোনো রকম কন্ট্রিবিউশন নাই। তারা একটা অক্ষর লেখে নাই। তারা শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, অর্থনৈতিকভাবে এই আন্দোলনকে তারা ধারণ করে না। জি, ধন্যবাদ। আপনি একটা কথা বলে শেষ করি আপনাকে। আপনি আমাকে বলেন যে 5 তারিখে হাসিনা পলাই গেছে, 4 তারিখে যদি আপনি আন্দোলনের সঙ্গে যদি বলতেন এই তুমি আন্দোলনটা ভালো মতো করো, যদি হাসিনা চলে যায় তাহলে মিস নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো। আর বলেন ও কি করতো? আপনি তো পিটাইতো যে বেটা কে এই নূরজাহান বেগম যারা আমার স্বাস্থ্যমন্ত্রী বানাইতে হবো? বানাইছেন তো, বানাইছেন তো। কি আসছে তার কাছ থেকে? যাতে কি পাইছে? সে আন্দোলনে কি এমন বিচ্ছুরণ ঘটাই দিছে ভাই? জি।